চা খাবো না, কথাও বলবো। আড্ডা তো আছেই আজকে, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা। দেখতে দেখতে পৌঁছে গেলাম চতুর্থ পর্বে। আজকে যার সঙ্গে আড্ডা দেব তার নামটা প্রথমেই আজকে বলবো, কারণ আছে। যার সঙ্গে আড্ডা দেব তার নাম হচ্ছে অর্পিতা ব্যানার্জি, এবং তার নাম তো অর্পিতা। সে কিন্তু ছোটবেলা থেকে শব্দ নিয়ে কাজ করত, এবং একদম ছোটবেলায় নানান ধরনের আবৃত্তি নির্দ্বিধায় আবৃত্তি করতে পারত। আর প্রথম শিক্ষাগুরু হচ্ছে পিতা, তারপরে মাতা এবং জেঠু তার পরবর্তীতে, এবং তারপরে বাইরে শিক্ষাগুরু ছিল আবৃত্তি শিক্ষাগুরু। শুধুমাত্র আবৃত্তি নয়, শব্দ নিয়ে কাজ করলে যা বোঝায় তার সঙ্গে সঙ্গে সঞ্চালনাতেও সে ভীষণভাবে পারদর্শী ছিল। আমি সবটাই করতো, ছিল, কেন বলছি বলুন তো? নিশ্চয়ই মনে হচ্ছে এ আবার কি কথা, করতো, ছিল, তাহলে কি সে এখন করছে না? সে এখন বেশি করে করছে। কেন বলছি বলুন তো করতো, ছিল? সেটা হচ্ছে তার মাঝখানে একটা গলায় সমস্যা দেখা দেয়। তার ফলে তার সমস্ত কাজকর্ম, শব্দ নিয়ে কাজ করতে গেলে, বাইরে উপস্থাপনা করতে গেলে তো চর্চার প্রয়োজন, সেই চর্চাটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মনের জোর সব কিছু হারিয়ে সে নিজেকে এখন সুস্থ করে নানান জায়গায় আবৃত্তি পরিবেশন করছে, এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চালনা তো সমানভাবে পারদর্শী। আর তার নাম অর্পিতা। তার মায়ের স্বপ্ন ছিল তাদের একটি সংস্থা হবে, তার নাম দেবে আনন্দী। কেন আনন্দী? অর্পিতার বোন যদি হতো তাহলে তার নাম কি দিত তার মা? অয়ের পরে আ, তাই আনন্দী। আনন্দী কেন? আনন্দী এই জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানটি তিনি তৈরি করবেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সবাই আনন্দ করে কাজ করতে পারে, তাই জন্যই তার নাম ভেবে রেখেছিলেন আনন্দী। অর্পিতা তার মায়ের স্বপ্ন পূরণ করেছে। সে একটি সংস্থা বানিয়েছে এবং তার উদ্বোধন হলো 7 মার্চ। সেই আনন্দী একটি সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন। এর মধ্য দিয়ে সে অনেক অনেক কাজ করতে চায়। সবটাই শুনবো তার কাছ থেকে, অনেক কথা শুনবো তার কণ্ঠে, আবৃত্তিও শুনবো। তার কণ্ঠ খুবই সুন্দর এবং খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, এরকম একজন বন্ধুকে আমি আমার আড্ডা ঘরে আমন্ত্রণ জানাতে পেরেছি। তার জন্য আমার তো খুব ভালো লাগছে। আমি জানি আপনাদের, তোমাদের, তোদের সবার ভালো লাগবে। আর যেহেতু এটি একদমই ইনফর্মাল আড্ডা, তাই খুব ফর্মালভাবে আড্ডা আমরা দেব না, খুব ইনফর্মাল কথাবার্তাই বলবো। আর আড্ডা ঘরে তাহলে আমরা ডেকে নিই অর্পিতা ব্যানার্জিকে। অর্পিতা, সুস্বাগতম। আমার আড্ডা ঘরে তোমাকে জানাই স্বাগত। আমার খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে তোমার আমন্ত্রণে, এবং আসার সময় যতটা ভালো লাগা নিয়ে এসেছিলাম, এখন সেই ভালো লাগাটা একেবারে 100 ছুঁয়ে গেল। কারণ শুরুতে যেটা হয়, আমরা যখন প্রথম কোথাও যাই বা স্বাভাবিকভাবেই প্রথম আমন্ত্রণ পাই, সেখানে একটা কোথাও তো মনে হয় যে একটা পার্সেন্টেজ কোথাও যে কি হবে, কেমন একটা পরিবেশ, কিরম লাগবে, নিজের পরিবেশের থেকেও কেমন লাগবে, এই যে অনুভূতিটা। কিন্তু তোমার এই, আমি যখন ঢুকলাম তোমার আড্ডা ঘরে, ঢোকার সময় তোমার যে ঢুকেই তোমাকে আমি যেরকম দেখলাম এবং তুমি আমাকে যেভাবে ডেকে নিলে, এটা বোধহয় আমরাই পারি, সম্ভব। আমরাই পারি। তোমাদের মতন যারা আছেন বা আছে বা আছিস, তারাই পারে এইভাবে মানুষকে অন্তর থেকে কাছে ডেকে নিতে, কাছের করে নিতে। ভীষণ ভালো লাগছে সোনালি এখানে আসতে পেরে। তোমার আড্ডা ঘর এগিয়ে চলুক স্বমহিমায়, তোমার মতন করে একেবারে। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর করে বললে, আসলে তোমার মনটাই এত সুন্দর, তাই জন্য এত সুন্দর করে বলতে পারলে। আর যেটি বলছিলাম, অর্পিতা মানে তো নিবেদিত, তাই তো? বা আমরা অনেক সময় বলি প্রদত্ত। আর তুমি কার প্রতি নিবেদিত? তোমার প্রাণ কার প্রতি নিবেদিত সেটি বলো। তাহলে একটু আমাকে বলতে হবে, এক কথায় উত্তর দিতে পারবো না।
আমি যখন মানে জন্মালাম হ্যাঁ সেই বিশেষ দিনটি আমার বাপি খুব আনন্দ করে বলতো যে সেটা নাকি মানে আনন্দ বা মজা, এটা মজাই বেশি, যে সেটা নাকি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ একটা দিন, আমার মেয়ের জন্ম। এটা এই কথাটা আমি প্রতি জন্মদিনে শুনতাম যে আজকে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দিন, কারণ আমার কন্যার মানে জন্ম হয়েছে দিনটায়। তো বাপি আজকে শরীরে নেই, কিন্তু আমি সেই গল্পটা মানে তোমার প্রশ্নের উত্তরে এটা বলি যে যখন বাপি আমাকে দেখলো, কন্যা সন্তান অর্পণ করতে হয় নিয়ম অনুযায়ী, তাই নাম হলো, যেহেতু অর্পণ করতে হবে, নাম হলো অর্পিতা। বাহ। তবে এই যে তুমি বললে যে আমি কার জন্য নিবেদিত, হ্যাঁ, ঈশ্বরের প্রতি তো অবশ্যই পূর্ণ আস্থা, ভক্তি, ভালোবাসা সবটুকু নিয়ে বলছি, আমি বোধহয় শুধুই মা বাপির জন্য নিবেদিত। কারণ ওরা ছাড়া আমার কাছে, ওরাই আমার জীবনের প্রথম গুরু, ওরাই আমার জীবনের ওই শিক্ষাগুরু, দীক্ষাগুরু, যা যা থাকে আমরা বলি, সব থেকে বড় গুরু মা বাপি। এবং আমি তাদের জন্যই নিবেদিত, এই জন্য আমি একটি সন্তান তাদের। আর যে অকৃত্রিম ভালো লাগা, ভালোবাসা এবং স্নেহ, মমতা, যত্ন, যা যা মানে কথাগুলো হয়, সবটুকু তাদের দুজনের কাছ থেকে আমি যা পেয়েছি এমনটা তো কোথাও পাইনি। তাহলে আমার নিবেদনটা মানে আমি কার জন্য নিবেদিত থাকবো? এই আত্মা যেখানে গিয়ে সবকিছু পায়, যেখান থেকে সবকিছু পেয়েছে, বা এখনো তারা নেই অথচ আমি এখনো সেই নির্যাস পেয়ে চলেছি, এখনো বিপদে পড়লে তাদের স্মরণ করলে আমি সেখান থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমার আত্মা তো অবশ্যই তাদের জন্য নিবেদিত। এরপর যদি আর কোথাও নিবেদিত থাকতে হয়, সেটা কবিতায়, মানে কবিতায় নিবেদিত প্রাণ। তার সঙ্গে সঙ্গে বলতে পারি যে তুমি আত্মার সঙ্গে যাদের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছো, তার প্রতি তোমার প্রাণ নিবেদিত। আর যেটি বলছিলাম অর্পিতা, তুমি তো অনেক জায়গায় আবৃত্তি করো, তোমার সঙ্গে আমার নানান অনুষ্ঠানে দেখা হয়েছে, আমি উপস্থাপনা করেছি, তারপরে তুমি করেছো, বা তোমার পরে আমি করেছি, আমরা দুজনে একসঙ্গে অনেক জায়গায় আমরা মিট করেছি। আমাদের সাংস্কৃতিক জগতের সূত্রেই আমাদের আলাপ, এবং আমাদের ভালো লাগা, ভালোবাসাটা যেহেতু একই জায়গায়, আর কোনো শিল্পের সঙ্গে তো কোনো শিল্পের বিরোধ নেই, এটি আমি নানান মঞ্চেও বলি। আর এই যে তোমার যে আবৃত্তি, এই যে সঞ্চালনা, এই যে তুমি এখন নানান মঞ্চে আবৃত্তি এবং সঞ্চালনা করছো, মাঝখানে তো তুমি করতে পারোনি, কারণ তোমার একটা অসুবিধে ছিল। কিন্তু আমরা একটা কবিতার একটা লাইন আমার এই সময় মনে পড়ছে, মনে হয় শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা, ঘুরে দাঁড়ানোই ভালো, তাই না? ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়ানোই, হ্যাঁ, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়ানোই ভালো। তা আমরা ঘুরতে পারি, আমরা চেষ্টা যদি করি না, আমরা মনে হয় পারি, তাই তো অর্পিতা? আর আমরা পারি, এবং আমরা নারী, আমরাই পারি। হ্যাঁ, একদম। আজকাল আমি দেখছি, জানো তো অর্পিতা, আমরা নারী আমরাই পারি, এই কথাটা দিয়ে আমি একটা ইয়ে করেছিলাম, আমার ভিডিও ডিজিটালি একটা, কিন্তু তাতে আমাকে অনেকেই, অনেক পুরুষ যারা আমার সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধু রয়েছেন, তারা কিন্তু আমাকে লিখেছেন, কেন আমরা নারী আমরাই পারি এই কথাটা না বলে আমরা নারী আমরা পারি বললেও তো হয়, কারণ পুরুষরাও তো পারে, এটা ঠিক, একে অপরের পরিপূরক। তাই জন্য আমি সেটা বলছি যে আমরাও পারি। হ্যাঁ, তা যেটা তুমি কিভাবে ওভারকাম করলে সেই গল্পটা আমি তোমার কাছে শুনবো। সেই সময় তোমার খুব ডিপ্রেসড লাগতো কিনা সেটা শুনবো, সেটাই আমি এখন দু চার কথায় শুনি, যে তোমার কিভাবে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, তারপরে তুমি কিভাবে ওভারকাম করলে, এবং তারপরে নিজেকে আবার রিজুভেনেট করলে, আবার মঞ্চে মঞ্চে গেলে, ওই জার্নিটুকু একটু তুলে ধরলে আমার মনে হয় ভালো লাগবে। আমি খুব ছোট করে, পরিসরটা তো অনেক বড়, আমি খুব ছোট করে একটু বলছি তোমার উত্তরে। হঠাৎই একদিন গলা, মানে আমি কথা বলতে অসুবিধে বোধ করি, মানে সেটা হঠাৎই একদিন শুরু হয়, খুব যন্ত্রণা গলার মধ্যে। তো ব্যথা হলো, ডাক্তার দেখানো হলো, সবই হলো, কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না, মানে ব্যথা ওষুধ খেয়ে কমে গেল,
পরবর্তীকালে যেটা জানা গেল সেটা হচ্ছে আমার গলায় ঠিক আলজিভের নিচে 5-6টা সিস্ট হয়েছে। তো আমি এটা যখনকার কথা বলছি তখন আমি স্কুলে প্রায় শেষের দিকটা। তো তখন না অপারেশন আজকের মতন এতটা আধুনিক ছিল না, একদম আজকের মতন এইটা ছিল না। আর আমি মফস্বলের মেয়ে, ফলে আমি উত্তর 24 পরগনা সামনাগরে আমার বাড়ি। তো সেখান থেকে আমাদের যেহেতু যৌথ পরিবার ছিল, আমার মা বা বাপির পক্ষে সম্ভব হয়নি কলকাতায় এনে বেস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করা। ফলে তো আমাকে ওই সামনাগর, ইসাপুর, ব্যারাকপুর অঞ্চলের ডাক্তার দেখাতে হয়েছে, এবং যেটা দাঁড়ালো আমার অপারেশন করা একদম মানে এটা হলো যে আমাকে মাস্ট অপারেশন করতে হবে ওই সিস্ট রিমুভ করতে গেলে। আদারওয়াইজ ওই সিস্ট বড় হয়ে গেলে আমার কথা বলাটাই চিরতরে বন্ধ হয়ে যাবে। তারপর তো সেপটিক টনসিল ইত্যাদি এগুলো ছিল, প্রবলেম ছিলই, ফ্যানেঞ্জাইটিস। তো সব মিলিয়ে এমন একটা জটিলতা সৃষ্টি হলো, অপারেশন করলে কি হতো। এখন আমি যেহেতু একটি সন্তান, আমি বলেছি মা বাপি খুব স্বাভাবিকভাবেই চিন্তাটাও বেশি। ডাক্তার যেটা বললেন, অপারেশন করালে আমার গলার বাইরের দিকে 4-5টা সেলাইয়ের দাগ হবে। সেই সময় যেহেতু আধুনিক প্রসিডিওর ছিল না এতটা আজকের মতো, এবং গলার যেহেতু অপারেশন, সেক্ষেত্রে কান বা চোখ কোনো একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, নাও পারে, কিন্তু হবার সম্ভাবনাই 70 থেকে 80 ভাগ, না হবার সম্ভাবনা 20 ভাগ। এমত অবস্থায় মা কিছুতেই রাজি হলো না। আমি কন্যা সন্তান বলে নয়, আমার গলার বাইরে সেলাইয়ের দাগ হবে সেটা হয়তো কালের নিয়মে কোনোদিন মিলিয়ে যাবে, কিন্তু মা চাইলো না যে আমার সন্তানের একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। একদমই, আমি তাকে সুস্থভাবে জন্ম দিয়েছি এবং আমি দেখে যাব আজীবন যে সে সুস্থ আছে, যেটা সব মা যার কামনা করেন একদম। ফলত তখন ওই অপারেশন থেকে বিরত হতে গিয়ে আমাকে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক আর যা যা কিছু হয় সব অ্যাপ্লাই করা শুরু হলো, কিন্তু আলটিমেটলি তাতেও কিছু হলো না। অনেক দিন পরে গিয়ে এক হোমিওপ্যাথি ডাক্তারের আমরা মানে মা আর কি মায়ের পাড়াতে, মানে আমার মামার বাড়ি পাড়াতে, আমার মামার বাড়িও সামনাগরে, ওখানে এক বিখ্যাত ডাক্তার, ডিসি ডাক্তার, আমি ওনার পুরো নাম এখন আমার মনে নেই, করোনাকালীন সময় তিনি মারা গেছেন। তো তিনি বললেন যে এটা আমি সুস্থ করে দিতে পারি, কিন্তু আমাকে বছর 4 সময় দিতে হবে, আর তার জন্য আমার কথা বলা বন্ধ, এমনকি আমার পড়াশোনাটাও আমাকে মনে মনে করতে হবে, কথা বলা যাবে না। ফলে আওয়াজ করে কোনো জিনিস, এবং আমার যেটা হতো ভিতরে ইচিং হতো অলওয়েজ। তো ইচিং হলে কি একটা গলা দিয়ে আমি একটা সাউন্ড বার করতাম, তো যাই হোক ওটাতে আমি আরাম পেতাম। 4 বছর না, আলটিমেটলি 5 বছর সময় লাগলো, তারপর আমি রিকভার করলাম। কিন্তু এই যে 5 বছর সময় যেটা হলো, আমার স্কুল শেষ হলো, গ্রাজুয়েশন কমপ্লিট প্রায়, এবং সামাজিকভাবে মানে যেটা বিয়ে বিবাহ বলে সামাজিক সেই বন্ধন, সেটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল, দ্রুত। মানে এই 5টা বছর তো সময়টা কম আবার বেশি, দুটোই বলবো, একদমই তাই। হ্যাঁ, তো ফলে এই যে ঘটনাটা ঘটলো, আমার পড়াশোনা, তার মধ্যে আমার এরপর আমার বৃহত্তর পড়াশোনা, ইউনিভার্সিটি, মানে আমি না ভুলে গেলাম ধীরে ধীরে, এবং অল্প বয়সে বিয়ে, শ্বশুরবাড়ি সব নিয়ে আমার যে একটা পুরনো জগৎ ছিল, এই 5 বছরে সেটা ধামাচাপা পড়ে গেল। মানে আমি যে আবৃত্তি করতাম প্রতি রবিবার, যে আমার মাসের মধ্যে 4টে রবিবারের মধ্যে 3টে রবিবারই কম্পিটিশন থাকতো, বা আমি বিভিন্ন অনুষ্ঠানে, তখন তো এত অনুষ্ঠানের চল ছিল না আজকের মতন, কিন্তু যেগুলি ছিল সেগুলো নিয়ে মেতে থাকতাম। সঞ্চালনা, সেই সময় ঘোষক বলা হতো, বাপির সাইকেলে করে যেতাম ফ্রক পরে সঞ্চালনা করতে, সে এক মজার কাহিনী। বা পাড়ার পুজো, দুর্গা পুজোর সময় আমার ভয়েস রেকর্ড করে নিয়ে যেত বিভিন্ন পুজো কমিটি, ওই যে আমরা যেটা মাইক্রোফোনে মানে শুনতে পাই, যে ওই ওয়াকম্যান, সেই সময় ওয়াকম্যান ক্যাসেটের যুগ, পেন ড্রাইভ বা সিডি নয়, তারা রেকর্ড করে বাড়িতে এসে নিয়ে যেত, যে আপনার দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে আপনারা একে একে মণ্ডপে প্রবেশ করুন এবং প্রতিমা দর্শন করুন, অন্যকেও দেখার সুযোগ করে দিন, আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ না হয়। যেগুলো ছিল সেগুলো আমার ভয়েস মানে তখন মানে আমি যেটা বলতে চাইছি, তোমার এগুলোতে এক সময় প্রচুর কাজ হতো, তারপর তুমি ধীরে ধীরে কনফিডেন্সটা ফিরে পেলে কিভাবে সেটা বলো। এই যে আমি তারপর রিকভার হলো, আমার কবিতায় ফেরা হলো না।
না, সঞ্চালনায় ফেরা হলো না। হ্যাঁ, এই জগৎটা যেন মনে হলো আমার কাছে একটা অপরিচিত জগৎ, আমি ভুলে গেলাম কমপ্লিট, একদম মাথা থেকে বেরিয়েই গেল। তারপরে আস্তে আস্তে সাংসারিক ব্যস্ততা, সাংসারিক না শুধুমাত্র, আমার তখন পড়াশোনা চলছে, আমি পরবর্তীতে ইনফরমেশন টেকনোলজি পড়লাম, 2 বছর ডিপ্লোমা করলাম, MA করলাম, চাকরি পেলাম। চাকরি পাওয়ার বছর তিনেকের মধ্যে বাপি সেরিব্রাল। এই যে ঘটনাটা, মানে এই যে টোটাল যে ঘটনা, বাপি যে আমার জীবনের, যে আমার আদর্শ, যে আমার বন্ধু, যে আমার ভালোবাসা, আমার কাছে একজন আদর্শ পুরুষ মানে সে আমার বাপি, আজও এখনো। আর যেহেতু তোমার রক্ত প্রবাহে এটি রয়ে গেছে শব্দ নিয়ে কাজ, যেমন আমি জানি তোমার বাপি সুরের আলোকে আলোকিত ছিলেন এবং সবাইকে আলোকিত করতেন সুরের মাধ্যমে, তাই জন্য তোমার কাছে শব্দ, অক্ষর, তারপরে তার সঙ্গে সঙ্গে সুর সবটাই মিলেমিশে ছিল তোমার রক্তে, তাই জন্য তুমি আবার নতুন করে শুরু করলে। হ্যাঁ, নতুন করে শুরু করাটা অনেকটা পরে। এই যে বাপির অসুস্থতাটা আমাকে তো আরোই সবকিছু ভুলিয়ে দিল। হ্যাঁ, এটা দীর্ঘ বছর চললো, 12 বছর বাপি অসুস্থ ছিল। বাপি চলে যাওয়ার পর আমার ফেরা, মানে 12 বছর, ওদিকে 5 বছর আমার গলার সমস্যা, 17 বছর তো এখানেই চলে গেল। এই 17 বছর পরে আমার আবার বাপি চলে যাবার পর মা বলল কবিতাই তোকে বাঁচাবে। তুই, মানে তখন আমার প্রায় সেই, আমি প্রায় বলবো না, অনেকটা স্মৃতিভ্রষ্ট আমি সেই সময়। বাপিকে হারানোর মাস 2 পরে, ইনিশিয়ালি কিছু হয়নি, ইনিশিয়াল আমি মাকে নিয়ে ব্যস্ততা, আমার যে বাকি যে কাজগুলো, মানে আমি জানি আমার সামনে এগিয়ে যেতে হবে আমার মাকে নিয়ে, বাকি আগামী দিন ভাবতে হবে, মন চাইছে না, শরীর চাইছে না, কিন্তু আমাকে করতে হবে, মাথা দিয়ে যেন আমি সব কাজ করছি। করতে করতে ওই সেই মাথা দিয়ে কাজ করা, মাথা তো সে একসময় বিক্ষোভ করলো, ফলে আমি মানসিক ভাবে ভেঙে পড়লাম এবং তাতে আমার স্মৃতি কিছুটা নষ্ট হলো। তখন একটুখানি সমস্যা, বা মানে কাউন্সিলিং করানো। রিমা মুখার্জি বলে একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, আমি একদম নামই বলছি, যদি ওপেন ফোরামে এগুলো বলার ঠিক নয়, সেই মুহূর্তে তিনি আমার ট্রিটমেন্ট করেন। তো যাই হোক, সেই প্রসিডিওর চললো। আমি যখন সুস্থ হলাম 5-6 মাস পরে, 13 মাসের ব্যবধানে মা চলে গেল। বাবা, তো এই যে বাপি মার মধ্যে একটা, মানে এই যে 13-14 মাসের ব্যবধান, এক্স্যাক্টলি 14 মাসের ব্যবধান দুজনের, এক্স্যাক্টলি, সেটা আমি কি হলো যে সুস্থটা হলাম, আবার আমি অসুস্থ, আবার আমি ফিরে গেলাম, এবং সেটা খুব বাজে ভাবে, মানে তখন আমি আমার ফোন নম্বরটুকুও বলতে পারি না কেউ জিজ্ঞাসা করলে। কেউ, মানে যিনি জিজ্ঞাসা করেন তিনি আমার সম্পর্কে কে আমি জানি না, আমি বাড়ির অ্যাড্রেস বলতে পারি না, আমি ফোন নম্বর বলতে পারি না, আমি ব্যাংকের পিন ফিন এটসেট্রা আর যা কিছু আছে সব মাথা থেকে বেরিয়ে গেল, আমার কিছু নেই। আমি তখন একটা ভেকেট ব্রেন যেরকম হয়, একদম খালি মাথা আমার তখন শুধু। আর এবং তখন মনে হয়েছিল যে আমার বেঁচে থাকাটা তো অর্থহীন, মানে মা বাপিকে ছাড়া আমি বোধহয় আর এক্সিস্ট করার আমার জায়গা নেই। তো এখান থেকে আমার ফিরে আসাটা খুব কঠিন ছিল, ভীষণ কঠিন ছিল সোনালি। মানে আমি যে সার্ভাইভ, আবৃত্তি, সঞ্চালনা, অক্ষর নিয়ে, শব্দ নিয়ে তুমি যেভাবে বললে এই প্রেজেন্টেশনটা, আজকে বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে এগুলো তো আমার পক্ষে আর কোনোদিন সম্ভব হবে কিনা, আদৌ এগুলোর কোনো, মানে এগুলো এক্সিস্ট করে কিনা আমি সেটাই বোধহয় জানতাম। তারপরেও যে তুমি রিকভার করে আবৃত্তির মাধ্যমে সবাইকে, দর্শক শ্রোতা বন্ধুদেরকে মুগ্ধ করছো, তার জন্য তোমাকে সাধুবাদ জানাই অর্পিতা। আর যেহেতু এটা আমাদের কবিপক্ষ চলছে এবং তার সঙ্গে সঙ্গে নজরুল জন্ম জয়ন্তীও চলে আসছে আমাদের, তাই জন্য তোমার কাছ থেকে আমি কবিতা শুনবো। আর আমাদের এই আড্ডা ঘরের নাম তো ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা। আর ঐতিহ্য এবং আধুনিক এই দুটোই খুবই আপেক্ষিক একটা ব্যাপার, তাই তো? তাই জন্য রবীন্দ্রনাথ তো আমাদের কাছে সবসময়, মানে আধুনিকই, সবসময় ভীষণভাবে প্রাসঙ্গিক। বারবার রবি ঠাকুরকে আমরা খুঁজে পাই সুখে দুঃখে, প্রেমে অপ্রেমে। হ্যাঁ, রবি ঠাকুর যেন আমাদের আশ্রয়স্থল, প্রাণের আরাম, তাই তো? আর তাই জন্য একটি রবীন্দ্রিক কবিতা তোমার কাছ থেকে, হ্যাঁ, রবীন্দ্রিক কবিতা শুনবো তোমার কাছে অর্পিতা। অর্পিতা, তোমার কণ্ঠ সত্যি কথা বলতে গেলে আমাকে কিন্তু ভরিয়ে দেয়। আমি তোমার নানান জায়গায় উপস্থাপনা শুনেছি, তা যেটি বলছিলাম, রবি ঠাকুর তো আমাদের প্রাণের আরাম। হতে পারে তিনি শুধুমাত্র
8 প্রহরের নয় 12 মাসে রবি ঠাকুর, তাই তো? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ওনাকে আমরা বারবার খুঁজে পাই, এবং ওনার চরণে যদি আমরা থাকতে পারি, ওনার লেখায়, ওনার কথায়, ওনার সুরে, তার থেকে বড় কিছু হয় না। তা তোমার কণ্ঠে একটা রবীন্দ্রিক কবিতা শুনি। নিশ্চয়ই আমি একটি চেষ্টা করছি রবি ঠাকুরের কবিতা শোনাতে। একদম। নৈবেদ্য থেকে শোনাচ্ছি একটি প্রার্থনামূলক কবিতা। ত্রাণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এই চিরপেশন যন্ত্রণা, ধুলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অপমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। খুব সুন্দর অর্পিতা। আমার কৃপণ কবিতা থেকে 4টি লাইন বলতে ইচ্ছে করছে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। এই 4টে লাইন যেরকমভাবে আমরা খুঁজে পেলাম, তেমনই ভাবে বলতে পারি ত্রাণ কবিতাটি থেকেও একটা অন্য ভাব আমাদের মধ্যে প্রবেশ করলো। আর রবি ঠাকুরের প্রত্যেকটি কবিতা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। একদম একদম প্রত্যেকটি কবিতা। আমি যখন নিভৃতে বসি, বইটি নিয়ে যখন বসি, বিশ্বাস করবে না, মাঝে মাঝে না আমি কেঁদে ফেলি, জানো? আরে এটা তো আমারই কথা বলছে এই কবিতা। একদম তাই না? তিনি ছাড়া তো আমাদের, মানে ওই যে বললাম চলনে বলনে সব সময় এই কবিতা, তিনি ছাড়া আমাদের জীবন বৃত্তটাই অসম্পূর্ণ। একদমই তাই। প্রত্যেকটা যেন মনে হয় তিনি দেখতে পেয়েছেন এটার পরে এটা হবে। ওই যে বললাম তার থেকে বড় দার্শনিক আর কোনো কালে না তৈরি হবে না। আচ্ছা, তুমি তো আজকে খুব সুন্দর সেজেছো। দেখো, আমরা কিন্তু প্ল্যান করে পড়িনি। তুমিও কালো ব্ল্যাক, আমিও ব্ল্যাক, আর মিল তো থাকতেই হবে। মনের মিলটা অবশ্যই আছে, নইলে আমাদের এই দেখো না পরিধানে কি করে মিল এলো। আর তোমার তো সব সময় তো দেখছি খুব টিপটপ হয়ে তুমি যখন অনুষ্ঠানে যাচ্ছ নিজেকে সুন্দর করে মেনটেন করছো। আচ্ছা, তুমি কি ছোটোর থেকেই এরকম, নাকি তুমি বড় হয়ে তারপর কাউকে দেখে কেউ একজন মহিলাকে তুমি দেখেছো, তাকে দেখে ইন্সপায়ার হয়েছো, নাকি তুমি ছোট থেকেই এরকম ভাবে সিস্টেম এবং সুন্দর করে সাজতে ভালোবাসো? সেটা বলো না একটু অর্পিতা। একেবারেই একদম আমার আইডল আমার মা। মাকে দেখে আমার মা ভীষণ আটপৌর একজন মানুষ। বাড়ির বড় বউ যেরকম হয়, আমাদের বিরাট বড় সংসার, 4 ভাই 4 বোন, বাকি সেই মানে কাকা পিসিরা, বাকি 3 কাকা 4 পিসি, বিরাট বড় সংসার, ঠাকুমা ঠাকুরদা। মা একা প্রায় সংসারের সব কাজ করতো সেই সময়টা যেরকম ছিল। কিন্তু তারপরও মাকে দেখেছি, মা যখন বাইরে বেরোতো, মা টিপটপ, মানে যে মানুষটা ঘরে একরকম রান্না করছে এতগুলো মানুষের,
হয়তো 10-12 জন 14 জনের রান্না করছে, সেই যখন বিকেলবেলা কোনো একটি অনুষ্ঠানে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, এমনকি আমার মামার বাড়ি, মানে আমার যেহেতু সামনাগড়েই বা মানে মামার বাড়ি বললাম কিছুক্ষণ আগে বলেছি, সেখানেও যাচ্ছে, মাকে দেখতাম একদম টিপটপ। হ্যাঁ, মানে সেখানে কোনো একটা নখের কোণে কোথাও হলুদ নেই, না মার হাতে বড় বড় নখ ছিল না, তখনকার দিনে নখ রাখার কোনো সব ব্যাপার ছিল না, নখ তার কাটা, কিন্তু সেই নখগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ইভেন মানে পলিশ লাগানোরও ব্যাপার ছিল না, কিন্তু একদম টিপ টপ, মানে হাতে পায়ের নখ থেকে মাথার চুল, শাড়িটি পাট পাট করে পরা, একদম একদম নিখুঁত টিপটপ একজন মানুষ। আবার বাড়িতে সেই সে চড়ি চাপটে কাজ যাকে বলে করছে। আমি ভাবতাম মা কি করে পারে, মাকে দেখে আস্তে আস্তে যেটা হয়, ছোটবেলা আমাদের সময় এত সাজগোছের ব্যাপার ছিল না, এবং একটা কথা মা বলতো, স্টুডেন্টরা কিন্তু সাজে না, এটা আগেকার দিনে চলছিল। তো সেটা মাকে ওইভাবে দেখে বড় হয়ে ওঠে, এবং তখন ওই মা বলতো স্টুডেন্টরা কিন্তু সাজে না। তো মনে মনে ভাবতাম বড় হয়ে মায়ের মতন করে সাজবো তখন। তো তারপরে ওই মাকে দেখি শেখা, মানে অ্যাকচুয়ালি আমি যা বুঝতে পারছি অর্পিতা, তোমার মা মানে আমার কাকিমা বা মাসিমা যদি বলে ডাকি আর কি, সম্বোধন করি, সুইচ অন অফটা উনি খুব ভালো জানতেন একেবারে। হ্যাঁ, মানে আমিও না, বিশ্বাস করো অর্পিতা, আমি যখন, তুমি যদি আমাকে একটু আগে মানে ধরো দুপুরবেলার দিকটা দেখতে, দুপুরে মানে এখন তো আমরা বিকেলবেলা বসে আড্ডা দিচ্ছি, এবং আমাদের আড্ডার দিনটা কিন্তু স্থির হয়েছিল যেদিনকে চা দিবস ছিল। আমরা ফোনে কথা বলে ঠিক করে নিলাম যে অর্পিতা আমরা কিন্তু আড্ডায় বসবো, আর আড্ডা চা দিবস একদিন হতে পারে, কিন্তু আমার কাছে তো অর্পিতা সবসময় আড্ডা, সবসময় চায়ের আড্ডা, চা বিনে তো আমাদের হয় না, কিছু হবে না, না একদমই আমাদের চাটা চাই। যেটা বলছিলাম, ওই বিশ্বাস করো আমি যখন কিচেনে রান্না করছিলাম, তুমি যদি তখন আমাকে দেখতে, পুরো ঘেমে টেমে, দেখো এখন আমরা কিরকম দুজনে সেজে গুজে বসেছি আড্ডায়, সেরকম তুমিও সুইচ অন অফ করতে জানো, তাই জন্যই অর্পিতা আজকে তুমি এতগুলো কাজ করে মেনটেন করে এবং আজকে এখানে আসতে পেরেছো। আর আরেকটা কথা তোমাকে আমার জিজ্ঞাসা করার আছে, কিছুটা ভালোবাসার টান। হ্যাঁ, ভালোবাসা আন্তরিকতা না থাকলে মনে হয় আমরা কিছুই করতে পারবো না। মানে যদি ধরি আমার ওই ইচ্ছেটা নেই, এবং ধরো আমার কাউকে ভালো লাগে না, আমি কথার কথা বলছি, তাহলে সে যতই প্রলোভন দেখাক না কেন আমরা কিন্তু সেখানে যাব না। আমাদের একটা আমরা ভাইবস পাই। তুমি যখন কারোর সাথে মিশবে, তুমি দেখবে আমাদের তো এখন এতটা বয়স হয়ে গিয়েছে, এবং এইটুকু বোঝার ক্ষমতা আমাদের হয়ে গিয়েছে যে কারা তোমাকে ভালোবাসে, কে তোমার সঙ্গে অ্যাক্টিং করছে, আর কে তোমাকে অন্তর থেকে গ্রহণ করছে। একদমই তাই না অর্পিতা? যেমন আমার তোমাকে সত্যি কথা বলতে গেলে যখন দেখেছিলাম না, আমার দেখো তোমার সঙ্গে কিন্তু আমার সঙ্গে প্রলং আড্ডা হয়নি, কিন্তু মনে কোঠায় আমার কিন্তু তোমাকে মনে আছে যে অর্পিতাকে আমি ডাকবো আমার আড্ডা ঘরে, সে কি আসবে? বিশ্বাস করো অর্পিতা, এই যে তুমি এসেছো অত দূর থেকে, আমি আসবো না এটা কি করে? এবং জানি সোনালি, এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে যে বলেই ফেলি, হ্যাঁ, গতকাল আমার একদম মানে একটা হেকটিক শিডিউল গেছে যাকে বলে, একদমই সকাল থেকে, মানে আমি বাড়ি থেকে যে 7:30 সকাল 7:30টায় বেরোলাম, রাত্রি 11টায় বাড়ি ফিরলাম। হোল ডে আমার কালকে একটা নতুন ছবিতে কাজ করছি রাধিকে বলে, তো সেই রাধিকের প্রথম এটা আমার জীবনের কাজ। তুমি অনেক করেছো এরকম কাজ, এবং অদ্ভুতভাবে ঠিক তার পরের দিনই আমি তোমার কাছে, এটাও একটা কিন্তু বেশ মানে আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম, বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে আজকেই সোনালির কাছে যাচ্ছি আমি। গতকালে আমার একটা এরকম, সোনালি তো অনেক পুরনো মানুষ ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমার জীবনে একটা এরকম ঘটনা ঘটেছে জাস্ট গতকাল, এবং তার 24 ঘন্টা এখনো অতিক্রান্ত হয়নি, আমি ওর কাছে যাচ্ছি। এটা আমাকে একটা বেশ ওই ফিল গুড একটা হয় না অনুভূতি, ফিল গুড অনুভূতি, এটা তো আমাদের খুব কম হয়, ফিল গুড অনুভূতিটা খুব কম হয় আমাদের, এত চতুর্দিকে খারাপ আমরা দেখি। আর আমি জানি 45 মিনিট যদি তুমি কোনো কাজ মানে ধরো এক নাগাড়ে করলে, আমি কথার কথা বলছি, তাহলে কিন্তু ফিল গুড হরমোনটা রিলিজ হয়, এন্ডরফিন নামে একটা হরমোন রিলিজ হয়। তা তোমার সেই কাজটা নিয়ে তুমি এতটা ভেবেছো,
সেটাই ভাবাটাই কিন্তু ওই 45 মিনিট ভাবলেও কিন্তু ফিল গুড হরমোনটা তোমার রিলিজ হলো। মানে আমার এই যে জার্নিটা হলো, তুমি যে আমার কাছে আসলে অতটা দূরে গাড়ি করে এতটা সময় আসলে, আমার কথা ভাবলে যে আড্ডা ঘরে আসবো, 1.5 ঘন্টা লাগলো। হ্যাঁ, সেই 1.5 ঘন্টা তুমি ভাবলে আসবে, আড্ডা মারবে, এটাতে কিন্তু তোমার ফিল গুড হরমোনটা রিলিজ হলো। প্লাস আমরা এখন বসে যে আড্ডা দিচ্ছি সেটাতেও কিন্তু তোমার এবং আমার দুজনেরই, কারণ দুজনেরই ভালোবাসার বিষয়, ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসা একদমই তাই, অসম্ভব একটা আন্তরিক, সেটা আন্তরিক। কোথাও একটু মানে এরকম নেই যে একটু হয়তো কোথাও উপর ব্যাপারটা থাকে অনেক সময় মানুষের মধ্যে, আমি দেখেছি, হয়তো আমাদের ক্ষেত্রেও হয়, সেটা আমি অস্বীকার করছি। আসলে এখানে পরিস্থিতি, পরিবেশ না আমাদের অনেকটা, জানো একটা জিনিস বলি, বিনায়ক বন্দ্যোপাধ্যায় তুমি চেনো, নিশ্চয়ই চেনো, এত সুন্দর মানে লেখেন। ওনার সঙ্গে আমার একটা পডকাস্ট হয়েছিল রবীন্দ্র সদনে, তা যেটা বলছিলাম, তো উনি কিন্তু বলেছেন আমরা তো রোবট নই, আমরা রোবট নই, কারণ আমরা যদি মঞ্চে গিয়ে কেউ কবিতা একটা লাইন ভুলে গেল, ভুলে যেতেই পারে, আমরা মানুষ, না ভোলাটাই অস্বাভাবিক, কিন্তু ভুলে গিয়ে তার পরের লাইনে গিয়ে মেকআপ করে যে আমরা উপস্থাপনা করব, সেটাই হচ্ছে উত্তরণ, যেটা হয় সেটাই হচ্ছে আউটস্ট্যান্ডিং, সেটাই একজন মানে শিল্পীর সত্তা, যে সেখান থেকে সে আবার ফিরে আসতে পারে। একদমই তাই, একদম তাই। এবং তার মতো কবি সাহিত্যিক, মানে আমি বিনায়কদার কথা বলছি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে মানুষ এরকম কথা বলবে বা বলবেন, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এবং এবং এটা আমাদের মনে থেকে যায়। আর যেহেতু কবিতা নিয়ে কথা হচ্ছে এবং আড্ডাটাও শব্দ নিয়ে, সবটা নিয়েই, তা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা প্রেমের কবিতা শুনবো তোমার কাছ থেকে? হ্যাঁ, কেন নয়, আমি কিন্তু তোমার কাছেও একটা কবিতা শুনতে চাই। শোনা না, আজকে আমি না তোমার কবিতা শুনবো, আমি শুধু বক বক করবো। এই কি কথা! যে সোনালীর কবিতা শুনে আমি মুগ্ধ হয়ে শুনি বিভিন্ন মঞ্চে, সেই সোনালী আজকে আড্ডা ঘরে একটা ছোট কবিতাও বলবে। 4 লাইন তো বললাম, আজকে তোমার কবিতা পুরোটা শুনি। হ্যাঁ, আজকে আড্ডাটা হোক, আবার কোনো একটা দিন নিশ্চয়ই আমাদের আড্ডা হবে, সেটা নন্দন চত্বরে হতে পারে বা কোনো মঞ্চেও হতে পারে, আমি একটা অর্গানাইজ করলাম, তখন আমার একটা ইচ্ছে আছে সবাইকে নিয়ে একটা বৈঠকি আড্ডা যদি করা যায়। এটা তো ছোট আড্ডা, তা বৃহত্তর আরো পরিসরে যদি করা যায়, হ্যাঁ নিশ্চয়ই, সেটার জন্য না একটু সময় লাগবে, জানো তো। হ্যাঁ, দেখো ছোট ছোট করেই তো আমরা বৈতরণী পার করতে পারি, একদম একটু একটু করে, ওয়ান আফটার অ্যানাদার। একদমই তাই, সবসময় এটা বলি, হুড়মুড় করতে গেলে কাজে অনেক ভুল হয়ে যায়। একদম, আর ভুল তো মানুষ মাত্র করে, তারপরেও আমাদের ঘুরে দাঁড়াতে হবে। একটু আগে যে বললাম না, বিশিষ্ট কবি শক্তি চট্টোপাধ্যায়ের যে লাইনটি আমি বললাম, তা শুনি তোমার একটা কণ্ঠে কবিতা। নজরুল, নজরুল, আমরা যেহেতু একদম নজরুল পক্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, একদমই, তিনি তো শুধু বিদ্রোহী নয়, তিনি সাম্যের কবি, প্রেমের কবি, এবং তুমি প্রেমের কবিতা বলেছো, আমি শোনাই, ছোট করে শোনো, গানের আড়াল শোনাই। হ্যাঁ, শোনাচ্ছি গানের আড়াল, কবি কাজী নজরুল ইসলাম। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়, বাকি সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে, বেঁধেনি হৃদয় সে সুর, তুলেছে দুই হয়ে শুধু কানে।
হায় ভেবে নাকি পাই, যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে না। সাগরের সেই ফুলে ফুলে কাঁদা, কুলে কুলে নিশিদিন, সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহা বীণ। আমার গানের মালার সুবাস ছিল না হৃদয়ে আসি, আমার বুকের পানি হলো শুধু তবু কণ্ঠের ফাঁসি। বন্ধু যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটালতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা পড়ি। দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। হলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়? আমি শুধু তবু কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানাই আমার যদি আসে দিন, এইটুকু শুধু চাচি, কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ে কাছাকাছি। খুব সুন্দর, হৃদয়ের কাছাকাছি। একদম একদম। এই মুহূর্তে কিন্তু তোমার এবং আমার হৃদয় কিন্তু একেবারেই একে অপরের সঙ্গে। একদম, সেই জন্যই এই কবিতাটা খুব সুন্দর লাগলো অর্পিতা। আর এই কবিতা সঞ্চালনা, অক্ষর, ওই তুমি শব্দ, যেটা বলেছিলে কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি, সোনালির কাছাকাছি, একদম এই অক্ষর শব্দ সবকিছুর বাইরেও হৃদয়ের কাছাকাছি, হৃদয়ের কাছাকাছি। এটাই বলতে চাইছিলাম আমি, তুমি আমার কথাটা শূন্যস্থানটা পূরণ করে দিলে। আর আমরা চা খেতে তো ভালোবাসি, ডুয়ার্সে গেছো? একদম গেছি। চা বাগানে কখনো ছিলে কোনোদিন? দেখো, চা বাগানে সরাসরি থাকা হয়নি রিসর্টগুলোতে, কারণ ওগুলো যেহেতু সরকারি বেশিরভাগ হয় এবং অনেকটা আগে থেকে বুকিং, আমাদের খুব হঠাৎ প্ল্যান হয় সবসময়, ফলে ওই যে একটা লং প্রসিডিওর থাকে 3 মাস বা 6 মাস বা হোয়াটএভার 4 মাস আগে, সেটা আমাদের হয় না, আমাদের হঠাৎ ঠিক হয়, হঠাৎ চলে যাওয়া, ফলে একদম চা বাগানের মধ্যে থাকা হয়নি, আশেপাশের হোটেলে থেকেছি। চা বাগানের মধ্যে থাকতে গেলে চা বাগানের যে রিসর্টগুলো সেগুলোতে থাকতে হবে, তো সেই অর্থে ওটা হয়নি, কিন্তু আশেপাশে থেকেছি এবং অনেকটা সময় চা বাগান জুড়েই কেটে গেছে। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি একটা কথা বলবো। আমি যে তোমাকে জিজ্ঞাসা করলাম যে চা বাগানে ছিলে কিনা, জানো তো অর্পিতা, আমরা কিছুদিন চা বাগানে ছিলাম। সেখানে নানান ভাষাভাষী লোকেদের সঙ্গে আমার আলাপ এবং অনেক নোটস আমরা এক্সচেঞ্জ করেছি। অনেক কথা বুঝতে পারিনি এবং পরবর্তীকালে বুঝতে পেরেছি চা বাগানের মেম সাহেব হিসেবে আমি ছিলাম বেশ অনেকটা বছর। তাই জন্য আমার দ্বিতীয় একক কাব্যগ্রন্থ হচ্ছে মেম সাহেবের ভাষা বিদ্যাত। হ্যাঁ, তোমাকে জাস্ট দুটো লাইন বলি। উতুর উতুর গনসা তোর পোলা কান্দিছে, জানি তোর দুগ্নি সালে দেখতে নাচিছে রে, দেখতে নাচিছে। এই উতুর উতুর গনসা, উতুর উতুর গনসা তোর দেখতে নাচিছে, এই যে কথাগুলো মানেগুলো বুঝতাম না, জানো তো। সে ধীরে ধীরে মানে বুঝলাম, বুঝে আত্মস্থ করলাম, তাদের সঙ্গে মিলে গিয়ে তাদের ভাষায় কথা বলতে শিখলাম। একটা জার্নি ছিল আমার সেই সময়। সেটা না হয় আরেকটা দিন আমি তোমাকে বলবো, চা বাগান নিয়ে কিছু কথা তোমার সঙ্গে আমি শেয়ার করব। অন স্ক্রিনও হতে পারে, অফ স্ক্রিনও হতে পারে। এখন তোমার কাছে একটা কথা আমি শুনবো, সেটা হচ্ছে তোমার তো একটা সংস্থা আছে, তার নাম আনন্দী। আনন্দ করে যাতে লোকেরা থাকতে পারে সেই জন্য
আনন্দী নাম দিয়েছো। এই আনন্দী সম্পর্কে দু চার কথা তোমার কাছ থেকে শুনে নি, তারপরে আমাদের তো সময়ের বাধ্যবাধকতা আছে, ইতি টানতে হবে, আনন্দীর কথা শুনবো। সবকিছুই সময় মেনে চলে, একদম নির্দিষ্ট সময় আমাদের একদম মানতে হয়। আনন্দীর কথা কিছুটা হোক। হ্যাঁ নিশ্চয়ই, আনন্দীর কথা হবে না, এটা একটু অসম্পূর্ণ থেকে যাবে আজকের আড্ডাটা। আনন্দী স্পেসিফিক বলতে গেলে আনন্দী নামটা আমার মায়ের দেওয়া। আচ্ছা। মা দীর্ঘদিন বাচ্চাদের পড়াশোনার জগতে ছিলেন, বাচ্চাদের নিয়ে। সেটা আমি বলছি মায়ের মানে বিয়ের আগের কথা বলছি, অর্থাৎ আমার জন্মের অনেক আগের কথা। এবং প্রচুর বাচ্চা, মানে সে একটা মানে আমি কত সংখ্যায় বলতে পারবো না, এত সংখ্যা সেটা। তো আমি দেখতাম যখন বড় হচ্ছি, মায়ের সঙ্গে রাস্তায় বেরোচ্ছি, জ্ঞান হয়ে গিয়ে আর একটু জ্ঞানোদয় বেশি হয়েছে, তখন ওই মাকে দেখতাম মায়ের স্টুডেন্টরা সাষ্টাঙ্গে রাস্তায় প্রণাম করছে, বা তাদের বাবা মা বলছে দিদিমণি ছিল বলে তুই আজকে এরম রেজাল্ট করেছিস। তো মা এই যে বাচ্চাদের নিয়ে থাকতো, এই যে সবসময় একটা শিক্ষাদানের পর্বের মধ্যে ছিল। মার একটা সময় মনে হয়েছিল বাড়ির উঠোনে, অর্থাৎ মায়ের যে বাড়ি, বাপির যে বাড়িটা, সেই বাড়ির উঠোনটা অনেক বড়, সেই উঠোনে একটা স্কুল গড়ে তোলা হবে, সেখানে সাংস্কৃতিক চর্চা হবে, বাচ্চারা এসে আনন্দে শিখবে। তাই আনন্দী, নামটা আনন্দী কেন? এবং মায়ের যদি দ্বিতীয় সন্তান হয়, তুমি প্রথমেই বলে দিয়েছো সেই কথাটা, তাই আমার নাম অর্পিতা, এর পরে আ হয়, তাই আনন্দী। তো এই জন্য বাপিকে বলেছিল যে নাম হবে আনন্দী। বাপি খুব চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করে, তখন যৌথ পরিবার, নানা রকম কমপ্লিকেশনস এর মধ্যে আনন্দী গড়ে ওঠেনি। আমিও তখন বেশ ছোট, এই ঘটনাটার সময় একদম স্কুলে, আমি হয়তো 5-6 পড়ি, তো আমার পক্ষে এখানে কোনো ইনিশিয়েটিভ নেওয়া সম্ভব হয়নি। হলো না তো আর হলোই না, আনন্দী গড়ে উঠলো না। এবার মা চলে যাবার পর, মা চলে গেছে 4 বছর, আমি 3 বছর, প্রথম 1 বছর ছেড়ে দিয়েছি, কারণ 1 বছরটা আমি মানসিক অসুস্থ ছিল। বাকি 3 বছর আমি ভেবেছি আমি তো মা বাবির ইচ্ছে নিয়ে বাঁচি, ঠিক ওরা যেভাবে আমাকে দেখতে চাইতো, ওরা যা যা স্বপ্ন দেখতো, সবটা আমার পক্ষে সম্ভব নয়, এক জীবনে সব করে ওঠা যায় না, আমি যতটা পারি সে পথেই চলি। তো এই আনন্দীকে বাঁচাতে হবে, এই 3 বছর ভেবে আমি গত 7ই মার্চ, মানে 2025-এর 7ই মার্চ নৈহাটি ঐক্যতান মঞ্চে প্রথম আনন্দী আত্মপ্রকাশ করলো। আনন্দী মা চেয়েছিল স্কুল করতে, সাংস্কৃতিক চর্চা, নাচ গান আবৃত্তি আঁকা, বাচ্চারা আনন্দে এসে চর্চা করবে। আমার পক্ষে স্কুল গড়ে তোলা সম্ভব নয়। আমি এটা বোধহয়, আমি নিজে মনে করি যে আমি আজীবন শিক্ষার্থী, আমি কাউকে কিছু শেখাবো না, এবং আমি যদি শেখাতাম তাহলে সেটা আবৃত্তি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমার মা অসাধারণ গান করতো, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গীতা দত্তর গান, মনে হতো ক্যাসেট বাজছে, এবং বাপি শ্যামল মিত্র গান, দুজনেই অসম্ভব ভালো আবৃত্তি করত, দুজনেই। আমার প্রথম আবৃত্তি বাপির কাছে শেখা, তারপর আমার কাকু তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়, তারপর অমল কুমার মুখোপাধ্যায় আবৃত্তি গল্পে, এবং পরবর্তীতে শ্রী বাসুদেব। তো এবং তিনি, আমি বাসুদেব নন্দী যার কথা বললাম, একটু প্রসঙ্গের বাইরে গিয়ে বলছি, তার জন্য কিন্তু আমার এই স্মৃতি ফিরে আসা, যেটা শুধুমাত্র ডাক্তার নয়, শুধুমাত্র আমরা বলি ওষুধের সঙ্গে পথ্য, তিনি বোধহয় সেই কাজটি অলক্ষ্যে করে দিয়েছেন। যাই হোক, সে কথা আমরা কোনো একদিন অন্য আড্ডায়, সময় তো মানে চলছে, অন্য আড্ডায় বলবো। আনন্দী এইভাবেই গড়ে ওঠা, প্রথম আত্মপ্রকাশ, স্কুল গড়ে উঠলো না, আনন্দী সাংস্কৃতিক এবং সামাজিক কাজে থাকবে। এবং 7 তারিখে আত্মপ্রকাশের পর 8 তারিখে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস ছিল, 2 নারীকে সম্মাননা জানানো হয়েছে। আনন্দীর যে বোর্ড আছে 4-5 জন মিলে, আমি একা নই, আছে, এগিয়ে চলুক আমি এই কামনা করি। এবং শুধুমাত্র সামাজিক সাংস্কৃতিক নয়, আমি মনে হয় আমার এটা, আমি তোমাকে আমার দিক থেকে বলছি যে যারা সামাজিক এবং সাংস্কৃতিক কর্মে যুক্ত, তাদেরকে নিয়েও আনন্দী পথ চলুক। একদম সেইভাবে, সেটাই ভেবেছি পরবর্তীতে আমরা শুধু নারীকে না, কোনো খুব সম্মাননা জানাতে পারি। নিশ্চয়ই, খুব ইচ্ছে রইল অর্পিতা, তোমার এই আনন্দের অনুষ্ঠানে অন্তত একবার যাব। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ভালো থেকো অর্পিতা, এবং এই আনন্দকে নিয়ে তুমি খুব আনন্দে থেকো। আর তোমার জন্য আমি বিশেষ কিছুই করতে পারিনি, আমি আগেও বলেছি একটি এপিসোডে, আমার ইচ্ছে আছে
যদি এই আড্ডা আমি আরো চালাতে পারি, আমার অতিথিদের কিছু আরো অনেক উপহার দেওয়ার ইচ্ছে। দেখো, মনটা তো থাকতে হবে, আমার মন আছে, সাধ্যটা একটু কম আছে, কিন্তু স্বাদ আমার আছে। তা তোমার জন্য এত সুন্দর গুছিয়ে, আমি তো নিজে লজ্জা পাচ্ছি যে আমার সঞ্চালনায় তুমি এত সুন্দর অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে গেলে। অশেষ ভালো লাগা। থ্যাংক ইউ। আর এই যে তোমার জন্য একটা ছোট্ট স্মারক। ওরে বাবা, এটা তো বড় প্রাপ্তি। ছোট স্মারকের ছোট হয় না, উপহার সামান্য হয় না। উপহার একদমই তাই, কিন্তু এই প্রাপ্তি আমার কাছে এক বিরাট বড় প্রাপ্তি সোনালি। তোমার আড্ডা ঘর আমার আনন্দের সঙ্গে সঙ্গে সমান তালে তোমার আড্ডা ঘর এগিয়ে চলে। প্রথমে বলেছিলাম সমহিমায়, এখন বলছি আনন্দ করে তোমার আড্ডা ঘরে গিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আর আমার আনন্দের অনুষ্ঠানে পরবর্তীতে অবশ্যই তোমাকে সঙ্গে চাই। থ্যাংক ইউ। আর যেটি বলছিলাম, এভাবেই তুমি থেকো এবং তোমার কণ্ঠের মহিমায় সবাইকে মাতিয়ে রেখো এবং আমরা সুস্থ থাকবো, এই কামনা করি। সবার আগে সুস্থ। হ্যাঁ, সবার আগে। আমাদের সময় তো বাধা, তাই জন্য সীমিত সময়ের মধ্যে আমাদের আড্ডাটা শেষ করতে হয়, কিছু করার নেই। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে, বেশি বড় আজকাল নিচ্ছেও না, আবার ইউটিউবেও যাবে। আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। অর্পিতার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম এবং পরবর্তীতে আরও অনেক অনেক অতিথিদের আমি ডাকবো। শুধুমাত্র আবৃত্তি শিল্পী বা কবি বা অভিনেত্রী নয়, আরও কি বলবো, শহরতলি থেকে আরও অনেক মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার আমার অনেক অনেক ইচ্ছে আছে। তোমাদেরকে, আপনাদেরকে, তোদেরকে সঙ্গে চাই, এরকমভাবেই কিন্তু থাকতে হবে, তাহলেও তো আমি কাজগুলো করতে পারবো। আর ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে যেহেতু আড্ডা, সেই আড্ডাটা যেন জমে ওঠে তোমাদের ভালোবাসায়, তোমাদের আন্তরিকতায়। তোমরা আমাদের পাশে থেকো, তাহলে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। এটুকুই আর কি বলার। ভালো থেকো, সুস্থ থেকো, এরকমই থেকো। নমস্কার।